চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আফ্রিকান গিরগিটি, ওয়াও। আমরা যাবো নন্দনকানন। আরেকটা টাইগার দেখতে পেয়েছি জঙ্গল সাফারির জন্য। টাইগার সাফারি করতে গিয়ে আমরা দুটো বাঘ দেখতে পেলাম। গায়ে লিটারালি কাঁটা দিয়ে দিয়েছে। আপনাদের সবই দেখাবো, সো স্টে টিউন ফর দ্যাট। হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের পুরীতে না ভুবনেশ্বরে ডে 4। আর আজকে আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি, বাজছে 9:30। আমরা যাবো এখন নিচে গিয়ে করব ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টের পর আমরা যাব নন্দনকানন। আপনারা সবাই জানেন যে ভুবনেশ্বরে নন্দনকানন আছে, তো আমরা সেখানেই যাব। সেখানে গিয়ে আমরা একটু ঘুরবো আর কি করছি আপনাদের সবই দেখাবো, সো স্টে টিউন ফর দ্যাট। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। দেবলিনা অলরেডি টেবিলে বসে গেছে। এটা হচ্ছে আমাদের হোটেলের একদম টপ ফ্লোরটা। ব্রেকফাস্ট করার জন্য এসেছি। আর সত্যি বলতে গেলে হ্যাঁ, রেস্টুরেন্টটা খুবই ভালো। একদম মানে উপরে একদম রুফটপে একটা বেশ সুন্দর জিনিস রয়েছে, বেশ ভালো লাগছে জায়গাটা। কিন্তু পুরীর মতো ব্রেকফাস্টে অতটাও বুফে ব্রেকফাস্ট, বাট অতটাও অপশনস নেই। অপশনস আছে, বাট অল্প অপশনস আছে। আমরা ব্রেকফাস্টে নিয়েছি, মানে আমি নিয়েছি জুস, ব্রেড, পুরি, সবজি, পকোড়া, মশলা অমলেট। আর দেবলিনাও এরকমই কিছু নিয়ে নিয়েছে। গাড়ি চলে এসেছে। আমরা এই গাড়িটা করেই আজকে যাব নন্দনকানন ঘুরতে। চলুন তাহলে গাড়িতে উঠে দেখা হচ্ছে। আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি গাড়িতে। ও রাস্তা ভালো, মাঝে মাঝে এরকম একটু হয়। হ্যাঁ, আমরা এখন নন্দনকানন যাচ্ছি, তো খুব এক্সাইটেড জঙ্গল সাফারি করবো বলে। দেবলিনা যেহেতু জঙ্গল সাফারিটা খুব ভালো লাগে, আর আমি নন্দনকানন কোনোদিন যাইনি, তো ভাবলাম একবার ঘুরে আসা যাক, দেখি নন্দনকাননটা কেমন। কারণ আমি বলতে গেলে কোনোদিন জঙ্গল সাফারি করিনি। ও করেছে অনেক, মধ্যপ্রদেশ গেছিল, সব জায়গায় ডুয়ার্সে আমি গেছি, বাট জঙ্গল সাফারি ওই রকম টাইপের করেছি, বাট সেই মজাটা কোথাও আসেনি। গির ন্যাশনাল পার্ক যাওয়ার ইচ্ছা আছে, দেখি যদি কোনোদিন যেতে পারি। এখন বেরোচ্ছি রাজভবন, ভুবনেশ্বরের রাজভবনের সামনে দিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি এখন নন্দনকাননে। আমরা গাইড করলাম। গাইড আমাদের প্রথমে বলছিল 1200 টাকা। 1200 টাকা থেকে নামিয়ে এসে 1100 টাকা এলো। তারপর একটা গাইডের কাছে গেলাম, সে 900 টাকা বললো, এই 1000 টাকা বললো, সেটা 950 টাকা এলো। তার মধ্যে আমরা পাচ্ছি এখানে নন্দনকাননের জুয়ে ঢোকার এন্ট্রি, তারপর ব্যাটারি গাড়ি করে পুরো জু ঘুরে জঙ্গল সাফারি এসি বাসে। এই পুরো প্যাকেজটা হচ্ছে আমাদের 950 টাকায়। তো যিনি আমাদের গাইড আছেন তিনি গেছেন পিছনে। টাইমিং 2 থেকে 2.5 আওয়ার্স লাগবে পুরো জু আর এসি বাসে জঙ্গল সাফারি করে। তো এইভাবে আমরা শুরু করছি ট্রিপটা। চলুন তাহলে দেখা যাক, খুবই ইন্টারেস্টিং হবে। গরমও খুব আছে। দেবলিনা ছাতা ধরে নিয়েছে, ও আসছে পিছনে ছাতা ধরে। আর আমার ভয় লাগে না রোদে, ট্যান হলে হবে, পরে তুলে নেবো। কিন্তু ও পিছনে ছাতা নিয়ে হেঁটে হেঁটে আসছে। এই হলো নন্দনকাননের এন্ট্রি গেট। আমরা এন্ট্রি গেটে এই যে আমাদের টিকিট দিয়েছে, এন্ট্রি টিকিট, আমরা এই এন্ট্রি টিকিট দিয়ে ঢুকবো গেটে। এই হলো সেই ব্যাটারি গাড়িগুলো, যেটা করে আমরা প্রথমে জু ঘুরবো। প্রথমে এই ব্যাটারি গাড়িগুলো করে আমরা নন্দনকানন জুটা ঘুরবো, তারপর জঙ্গল সাফারিতে যাব। পড়েছি ব্যাটারি গাড়িতে জু ঘোরার জন্য। প্রথমে আমরা এই ব্যাটারি গাড়িটা করে জু ঘুরছি। হ্যাঁ, আমাদের ব্যাটারি গাড়ির প্রথম স্টপেজ দিল হরিণ দেখার জন্য। আর এই সেই হরিণের ঝুন্ড, একবারে পুরো ফ্যামিলি।
খুব সুন্দর লাগছে জায়গাটা। এই বাঁদরটা হলো আফ্রিকান বাঁদর, নাম হচ্ছে টুটেড কিফিন সামথিং কিছু। এই বাঁদর তো খুবই সুন্দর দেখতে। এই বাঁদরটা হচ্ছে কোরাল মাঙ্কি, স্কোয়ারেল মাঙ্কি, পুরো স্কোয়ারেলের মতো চলে কিন্তু মাঙ্কি, খুব সুন্দর। যারা হাতে মেহেন্দি, মুখে লিপস্টিক, চোখে কাজল আছে। হাতে মেহেন্দি, মুখে লিপস্টিক আর চোখে কাজল। দূরে রয়েছে ব্ল্যাক মারমোসেট দেখছি এখন। ওকে এটুকুই হবে না আরো বড় হবে? না অতই আছে, আর বড় হবে না। আর দুটো সে দিওয়াল ধারে আছে বাস। শেষ। আমরা এবার যাচ্ছি শিম্পাঞ্জি দেখতে। বাঁদর হয়ে গেল, বেশ কিছু বিরল প্রজাতির বাঁদর দেখলাম, এবারে শিম্পাঞ্জি দেখে আসি। ওরা সাইজে বেশি পারে না, একদম ছোট 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 হয়। আমরা দূরে দেখতে পাচ্ছি শিম্পাঞ্জি, এখন একদম কাছে আছে, হাতটা উপরে তুলে বসে আছে শিম্পাঞ্জিটা। এই যে চলে গেল। আমরা দেখুন দেখছি হিপোপটেমাস। এই যে হিপোপটেমাসটা শুয়ে আছে জলের মধ্যে। তোর কাছে ওর বাচ্চা আছে। বাচ্চা আছে? হ্যাঁ, হয়তো ওনার কানটা নড়ছে না। জলহস্তিটা হলো সম্পূর্ণ শাকাহারী প্রাণী। ভেজি খায়, ভেজিটেবল জিনিস খায়। একসঙ্গে 30 থেকে 40 কিলোগ্রাম ওজন খাবার কিনে, আর ওইটার ওজন 3.5 থেকে 5.5 কুইন্টাল পর্যন্ত থাকে। সবসময় জলের মধ্যে থেকে খাবার জন্য বাইরে আছে। এখন ঢুকছি রেপটাইল পার্কে সাপ দেখার জন্য। ডাইনোসরের যদি আমার খুব ভয় লাগে, সাপ দেখতে যাচ্ছি। সাপের খুব ভয় লাগে, আমারও খুব ভয় লাগে। ওয়াও, ভয় লাগছে কিন্তু আমার ঢোকার সময় ভাই, খুব ভয় লাগছে। না দেখছি ইন্ডিয়ান রক পাইথন, মানে আমার তো গায়ে লিটারালি কাঁটা দিয়ে দিয়েছে শুধু সাপটার সাইজ দেখে। আপনাদের সাপটার সাইজ দেখাচ্ছি আমি। না না, আমি ক্যাপচার করে দিয়েছি। ওরে বাপ রে, মানে আমার তো দেখেই মানে একদম কি বলবো, গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে এই সাইজ দেখে। এটা যদি কোনোদিন খোলা থাকে আমি তো অজ্ঞানী হয়ে যাবো। হয়, তোমার কি মনে হচ্ছে? ব্যান্ডেড ক্রেট হেজি আছে, এবার তাও আমি ক্যাপচার করার চেষ্টা করছি। ওই যে দূরে শুয়ে আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো সেই ব্যান্ডেড ক্রেট সাপটা। এই যে আমেরিকান গিরগিটি, ওই যে ওই যে আমেরিকান গিরগিটি একটা উপরে যে বসে আছে। আমেরিকান গিরগিটি, ওয়াও দারুণ দেখতে আমেরিকান গিরগিটি। এখানকার এই কুমিরটা ঘুমোচ্ছে এখন। রেপটাইলস দেখা শেষ আশা করি। এরপর আবার ওই ব্যাটারি গাড়িতে চেপে যাব, আবার নেক্সট কিছু দেখার জন্য যাব। মেন হচ্ছে জঙ্গল সাফারিটা, জুটা ওই জন্য একটু তাড়াতাড়ি কভার করার চেষ্টা করছি। ব্যাটারি গাড়ির জন্য অনেক অনেক ভিড় এখানে। রেপটাইল পার্ক দেখা শেষ হয়েছে, তারপর ব্যাটারি গাড়ির জন্য অনেকটা লাইন পড়ে গেছে। যেমন আমরা লাইনের প্রথম দিকেই আছি, বাট ব্যাটারি গাড়ি আসতে দেরি হচ্ছে। প্রাইভেট ব্যাটারি গাড়িও করা যায়, বাট একটু কস্টলি হয় সেটা। তো আমরা শেয়ারিং ব্যাটারি গাড়িতেই এখন যাচ্ছি। করেছি ব্যাটারি গাড়িতে, বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো রেপটাইলস পার্ক। তারপর ব্যাটারি গাড়ি এলো, আমরা আবার চেপে পড়লাম। ভালোই লাগছে ওয়েদারটা। ওয়েদারটা রোদও আছে ভালো। একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা নন্দনকানন জঙ্গল সাফারির দিকে। যেটা সব থেকে আমরা চলে এসেছি এবার নন্দনকানন জঙ্গল সাফারির দিকে, যেটা হচ্ছে সব থেকে মোস্ট এক্সাইটিং পার্ট। এক্সাইটেড পার্ক ওটা, জানি না এখন কি সাফারির কি হবে। এই যে লেখা আছে সামনে সাফারি বাস স্ট্যান্ড। আমরা এসি বাস বুক করেছি সাফারির জন্য, মানে এসি বাসে করে আর কি পুরো সাফারিটা করাবে। আর এত গরম, তো আমার মনে হয় যে এসি বাসটা কোথাও না কোথাও একটু কমফোর্টেবল হয়ে যায়, তাই না? হ্যাঁ, জঙ্গল সাফারির জন্য এই বাসটা এটা হলো সেই জঙ্গল সাফারির এসি বাস। তো এই বাসটাতে চাপবো আর জঙ্গল সাফারিটা শুরু করবো। আমাদের বাস ফাইনালি চলছে জঙ্গলের মধ্যে দিয়ে। এই যে সামনেই আমরা দেখতে পাচ্ছি এখন টাইগার সাফারির গেট। প্রথমেই যাচ্ছি টাইগার সাফারির জন্য। গেটটা এখন অটোমেটিক খুলে দেবো। চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আমরা যাচ্ছি, পাশ দেখতে পাবো পাশ দিয়ে, কারণ এটা টাইগার সাফারি হচ্ছে আমাদের। চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল। ময়ূর দেখতে পেলাম, ময়ূরটা খুবই সুন্দর।
এই যে হালকা হাঁটনে লাগছে। আরেকটা টাইগার দেখতে পেয়েছি, এই টাইগারটাও ঘুমোচ্ছে। এখন বোধহয় টাইগারদের ঘুমানোর সময়। সাফারি করতে গিয়ে আমরা দুটো বাঘ দেখতে পেলাম, দুটো বাঘই ঘুমাচ্ছিল রাস্তা ধারে। না না, সেটা না হলে দুপুরবেলার টাইম খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ঘুমোচ্ছে রাস্তার ধারে, কাছে ছাওয়ার তলায় ছিল। এবারে একটা অন্য সাফারিতে যাচ্ছি, এটা বিয়ার সাফারি, সামনে এসে গেছি। এবারে আমরা যাচ্ছি বিয়ার সাফারিতে। না, বিয়ার সাফারি থেকে কি ঢুকলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বিয়ার, না না না, আমরা এসেছি লায়ন সাফারিতে। আমরা যাচ্ছি লায়ন সাফারিতে, এবারে লায়ন দেখবো। চলুন এবারে লায়ন দেখবো। লায়নটা শুয়ে আছে পিঠটা ঘুরিয়ে, মানে পিঠ দেখিয়ে, তো আমরাও ঠিক মতো করে বুঝতে পারছি না। পাশে সবাই দেখার ট্রাই করছে, লায়নটা ওইদিকে পিঠ ঘুরিয়ে শুয়ে আছে। টাইগারটা যেমন এদিকে মুখ ঘুরিয়ে শুয়েছিল, লায়নটা ওদিকে পিঠ ঘুরিয়ে শুয়ে, ভালো করে দেখতেও পাচ্ছি না। সাফারিতে লাইন দেখতে পেলাম একটা। আপনারা খুব একটা ভালো করে ভালো করে ক্যাপচার করতে পেরেছেন আমি জানি না, তাও দেখাবার চেষ্টা করেছি আমরা। এবার আমরা যাচ্ছি বিয়ার সাফারি। এবার আমরা এন্টার করবো বিয়ার সাফারিতে, বিয়ার দেখার জন্য। এই যে দরজার কাছে যে ভাল্লুকটা, ভাল্লুকটা ভাল্লুকটা ওইখান থেকে নড়ছে না কেন? বিয়ার সাফারি হয়ে যাওয়ার পর আমরা এবারে আসছি RP4 সাফারি, মানে হচ্ছে হরিণ সাফারি। তো এবারে যে সাফারিটার ভেতর ঢুকবো তার মধ্যে হরিণ দেখতে পাবো। হরিণ অবশ্য প্রথমে ঢুকিয়ে দেখতে পেয়েছিলাম, এবারে দেখবো খুলে, মানে খোলাতে হরিণ ঘুরে বেড়াচ্ছে। ডিয়ার সাফারিতে ডিয়ার দেখতে পেয়ে গেছি, এই যে কত ডিয়ার বসে আছে এখানে। এই ডিয়ারের সিনটা অনেক বড়। হরিণ আবার ময়ূর একসঙ্গে দেখতে পাচ্ছি। এই যে বেশ কিছু হরিণ, আর ওই পিছনে রয়েছে এই যে ময়ূর। হরিণ আর ময়ূর একসঙ্গে রয়েছে এখানে। সাফারি হয়ে গেল, দেবলিনা আবার পিছনে ছাতা ধরে নিয়েছে, আসছে। এবারে দেখি আমাদের গাইড দাদা আমাদের কোথায় নিয়ে যায় নেক্সট কিছু দেখার জন্য। স্টে টিউন ফর দ্যাট গাইজ। একটা জিনিস ভালো লেগেছিল, সেটা হলো এই বোতলটা। বোতলটা আমি বাইরে থেকে জলের জন্য কিনেছিলাম, বাট ঢোকার সময় এই বোতলটার জন্য আমাকে 50 টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হয়েছিল। না, এটা খারাপ কিছু না, মানে আমি বোতলটা বাইরে গিয়ে ফেরত দিলে তবে 50 টাকা পাবো। তো এটা একটা সিকিউরিটি যে বোতলটা এইখানে ফেলবো না, বাইরে গিয়েই ফেলবো। বাইরে গিয়ে ফেললে তবে এই স্টিকারটা দেখে আমাকে 50 টাকা ফেরত দেবে। তো সেটা এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য একটা খুব ভালো ইনিশিয়েটিভ লাগলো আমার। বলতে চাইছো? জঙ্গলে মশা মাছি এগুলো থাকবেই, অত ভেবে লাভ নেই। আমরা আবার দাঁড়িয়ে গেছি ওই ব্যাটারি গাড়ির লাইনে। হয়তো আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, এবারে এক্সিট পয়েন্টের দিকে যাব। আমরা কিছু অস্ট্রিচ দেখতে পেলাম এখানে, আবার এমনি জুয়ের মধ্যে যাচ্ছি। দেখতে পেলাম হোয়াইট এলিফ্যান্ট, ওই যে দূরে রয়েছে হোয়াইট এলিফ্যান্ট একবার, ওই সরি হোয়াইট টাইগার। কী সব বকছি আমি, রোদে মাথা খারাপ হয়ে গেছে আমার। এই যে দূরে রয়েছে হোয়াইট টাইগার, হাই তুললো। ওর নাম সম্রাট, 14 বছর বয়স। এই টাইগারটার নাম হচ্ছে সম্রাট, আর বয়স হচ্ছে 14 বছর। আমাদের মোটামুটি জঙ্গল সাফারি জু দেখাও মোটামুটি শেষ। এবারে এক্সিট পয়েন্টের দিকে যাচ্ছি গাড়ি করে। হ্যাঁ, রোদ গরম তো খুবই রয়েছে, গরমকাল, তাও আমরা কিছুটা ঘুরলাম, ভালো লাগলো বেশ। হাতিটা স্কিপ করে দিলাম, যেহেতু হাতি আমরা অনেক দেখেছি পুরুলিয়াতে, তো অনেক হাতি দেখেই থাকি। তারপর হাতিটা স্কিপ করে এবার এক্সিট পয়েন্টের দিকে যাচ্ছি। আমরা আবার চললাম ব্যাটারি গাড়ি করে এক্সিট পয়েন্টের দিকে। গাছের উপর লেপার্ড বসে আছে। আচ্ছা, জনে লোক আসি না তাঙ্কর দেখতে যেতে দেখতে পেলাম ওই যে গাছের উপর লেপার্ডটা বসে রয়েছে। আবার আমরা নিজেদের জার্নি কন্টিনিউ করছি। দাদা এটা ভালো খাঁচা, কাজ হচ্ছে এই জন্য বলছি। কি এটা? ভালো খাঁচা এটা। এটা বিয়ারের খাঁচা, কাজ হচ্ছে কিছু। পশুদের হসপিটাল এখানকার, এখানে পশুদের সব চিকিৎসা করা হয়।
নন্দনকানন ঘোরা কমপ্লিট, জু দেখলাম, জঙ্গল সাফারি করলাম, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হলো আজকে। সারাদিনের ডে ট্রিপ এটা ছিল আজকে। এরপর আমরা যাব, রোদটা না থাকলে সবকিছু ভালো ছিল। হ্যাঁ রোদ তো হবেই, এটা যেহেতু মার্চ মাস, বাট তাও ঠিক আছে, উই ম্যানেজড। ভালো লাগলো, অনেকদিন বাদে পশু পাখি দেখলাম। ছোটোবেলায় সেই মা বাবার সঙ্গে যেতাম চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানাও গেছি কলকাতায়। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, বেশ খোলা খোলা ব্যাপার, আরও অ্যাডভান্স লাগলো, এটা আমার ভালো লাগলো। তো দেখা হচ্ছে এক্সিট পয়েন্টে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে, যেখানে আমরা লাঞ্চ করব। তো আমরা চলে এসেছি দিল্লি মোগলাইতে লাঞ্চ করতে। এটা একটা বেসিক্যালি মোগলাই রেস্টুরেন্ট, আমাদের হোটেল থেকে ওই 10-15 মিনিটের ডিস্টেন্সে। তো আমার ড্রাইভারকে বললাম এখানেই ড্রপ করতে, আর এখান থেকে আমরা লাঞ্চ করে চলে যাব হোটেলে। আর এই রেস্টুরেন্টটা মোটামুটি ঠিকঠাক লাগছে, খাওয়ার রিভিউটা খাওয়ার পর দিচ্ছি। এমনি ছোটোখাটো লাঞ্চ করার জন্য ঠিকঠাক। খাবার চলে এসেছে, এটা হলো হায়দ্রাবাদি মোর বিরিয়ানি, তার সঙ্গে তন্দুরি টিক্কা বলে কিছু একটা স্টাইল আছে, আর রায়তা।